This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমে অনুব্রত মণ্ডলের শূন্যস্থান কাজল শেখ একা পূরণ করেছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটি, মানে যে কমিটিতে শতাব্দী রায়ও আছেন সেই কমিটি সম্মিলিতভাবে করলো, এটা তো পরের প্রশ্ন। কারণ শূন্যস্থান যেভাবেই পূরণ হোক, যিনিই পূরণ করুন, বীরভূমে কিন্তু আপাতত উন্নয়নের সংজ্ঞাটা বদলে গেল। এটা তো পরিষ্কার বুঝতে পারছি, বোঝা গেছে যে বীরভূমে অনুব্রত মণ্ডলের জায়গাটার ফাঁকা নেই। তিনি ছাড়া পেলে বীরের মর্যাদায় বরণ করা হবে বলে তৃণমূল নেত্রী বলেছিলেন। হ্যাঁ, তিনি অবশ্য এটাও মনে করেছিলেন যে এই ভোটটা মিটে গেলে তারপর তাকে ছেড়ে দেওয়া হবে। এবার তার সেই ভবিষ্যৎবাণী মানে ঠিকঠাক সেটা আমরা বাস্তবে দেখতে পারবো কি না সেটা জানি না, কিন্তু যাই হোক, তিনি এলেও ভবিষ্যৎবাণী যদি ফলেও যায়, তার এসে দেখবেন তার জায়গাটা এক বীর বা অনেক বীর মিলে হয়তো পূরণ করে দিয়েছেন। ওই কবি লিখেছিলেন না, তোমার আসন শূন্য আজি এ বীর পূর্ণ করো। যে রাজ্যের যে জেলার নামের মধ্যেই বীর ব্যাপারটা রয়েছে, সে জেলায় একজন বীরের শূন্য আসন আরেকজন বা একাধিক বীর যে পূরণ করে দেবেন, এতে আশ্চর্য হওয়ার কিছু আছে নাকি? এরপর যদি কোনো দিন অনুব্রত মণ্ডল ছাড়া পান, তখন তাকে বীরের সংবর্ধনা দেওয়া মানে তো উইনিং কম্বিনেশনটা নষ্ট করা। যে দলটা জেতালো তাদের একটা ধাক্কা দেওয়া, উইনিং কম্বিনেশন ভেঙে ফেলা যাকে বলে আর কি খেলার ভাষায়। মানে সেটা কি কোনো রাজনৈতিক দল করতে চাইবে? এই একটা কারণেই কিন্তু দেখুন, খেয়াল করে, যে কোনো আসনে একবার জয়ী প্রার্থীকে চট করে খুব প্রবলেম না হলে কোনো দল বদল করতে চায় না। এই যে দমদমে তো সেই তার আগে ভোটের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি শুদ্ধ ভেবেছিলেন যে সৌগত রায় এবার দাঁড়াবেন না, কিন্তু সেই সৌগত রায় তিনি যখন বললেন না দাঁড়াবো, তার বয়স হয়ে গেছে এটা মেনে নিও, দল কিন্তু তাকে সরায়নি, তাকে দাঁড়া করিয়েছে, জিতেও এসছেন তিনি। ফলে যারা এই উইনিং কম্বিনেশনের বাইরে থেকে গেলেন, তারা আর কোনো প্লেয়িং 11-এ সুযোগ পাবেন কি না, আসল দলে যে দলটা খেলবে সেই দলে ঢুকতে পারবেন কি না প্রথম একাদশে, তা নিয়ে কিন্তু সন্দেহ রয়ে গেল। আর রইল বাকি জঙ্গলরাজের কথা। এটা খুব ইন্টারেস্টিং জায়গা, হ্যাঁ, কারণ অভয়ারণ্য তার সঙ্গে জঙ্গলরাজ, এই ব্যাপারটার একটা যোগসাযোগ আছে। এই যে এই সমস্ত বাঘেরা তাদের অভয়ারণ্যে না থাকলেও জঙ্গলরাজ যে মুছে যাচ্ছে না, সেটা তো বিলক্ষণ টের পাচ্ছি। অভয়ারণ্যে দুর্বলের ওপরে সবলের অত্যাচার, সেটাও তো চলছে। ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে খেয়াল করে দেখুন, রাজ্যের বিভিন্ন জায়গার থেকে কিন্তু আমরা হিংসার খবর পেতে শুরু করেছি। পশ্চিম বর্ধমান, বীরভূম, কুচবিহার বা বাঁকুড়া, এই সমস্ত জায়গায় যেরকম সিপিআইএম বা বিজেপি আক্রান্ত হয়েছে, বিরোধী দলের কর্মী, পোলিং এজেন্টদের ঘরবাড়ি বা দোকান ভাঙচুর হয়েছে একের পর এক, বা ওই উত্তরবঙ্গে খোলা পিস্তল নিয়ে গুলি চালাতে দেখেছি, তাড়া করতে দেখেছি, বিরোধীদের পার্টি অফিস ভাঙা হয়েছে। ঠিক সেরকমই নদিয়ার চাপড়া আর কলকাতার কাছে খেয়াদহে তৃণমূল কর্মী খুনে তৃণমূলেরই আরেকটা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আচ্ছা, এই যে চারপাশে এত মারধর খুন জখম শুরু হয়ে গেল, এটা কি বাঘের রাজত্বে সবাই বাঘ হয়ে যেতে চাইছে বলে, নাকি ভোটে খারাপ রেজাল্ট হতে পারে এই আশঙ্কাটা তৃণমূলের একাংশের মাথায় এমন চেপে বসেছিল, বুকের মধ্যে একটা চাপা ভাব তৈরি হয়েছিল যে হিংসার মধ্যে দিয়েই এখন সেই চাপগুলো, সেই টেনশনটা বাষ্পের আকারে নির্গত হচ্ছে। দেখুন, বিরোধীরা যেখানে যতটুকু জায়গা করেছেন সেটাকে কেড়ে নেওয়ার কারণটা না হয় বোঝা গেল, কারণ এখনও তো 2026 সামনে, আরও 2 বছর পর, কিন্তু তাও সামনে আরেকটা জায়গা রয়েছে। একদম ওই গোড়াতে বিনাশ করে দিতে পারলে ভবিষ্যতের জন্য নিষ্কণ্টক হওয়া যায়। কিন্তু তৃণমূলের হাতে তৃণমূলের আক্রান্ত হওয়ার কারণ কি? তাহলে কি তৃণমূলের একটা অংশের মধ্যে বিভীষণকে খুঁজে পাচ্ছে দলেরই অন্য একটা অংশ? আমার মনে হয় না যে কোথাও হয়। তার কারণ হচ্ছে উত্তপ্ত করে কেউ করে একটা উদ্দেশ্য করে। বাংলায় ভোট দিয়ে দিয়েছে তৃণমূলকে, এখন আর কারোর কিছু পাবার নেই, কিছু দেবার নেই। তৃণমূলের নেতারা বলে গুলি করে দেবো। কি করেছিল বিএসএ?
রাত্রেবেলা এসে ইট পাটকেল মেরেছে, আমাদের ঘরটার ভেঙে দিয়েছে, শোকেস টোকেস সব ভেঙে দিয়েছে। অভিষেকজি মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে মানুষ আমাদেরকে দুহাত আশ্রয় দিয়েছেন, আমাদের সঙ্গে আছে, পাশে আছেন। আমরা কোনো রকম অশান্তি বার্তা বহাল রাখবো না। প্রথমে বাইক ভাঙচুর করে, বাইক ভাঙচুর করার পরে একসাথে মদ্যপান অবস্থায় মদ খেতে খেতে বিয়ারের বোতল এই যে জানলাটা আছে সেখান থেকে যখন ভিতরে মারে, পুরো ভিতরে চারিদিকে চুরটাগ্রো। যেখানে যেখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে সেইখানে আমি পৌঁছব। আমি দেখতে চাই যে তৃণমূলের গুন্ডাদের হারমাদদের কতটা সাহস আছে এবং এদের কতটা দম আছে। অত্যাচারের পরিবর্তে ইমোশনাল অত্যাচার, মানে বিজেপি রাজ্য সভাপতির কথা শুনে এই কথাটাই সবার আগে মাথায় এলো। জানেন তো, এত বড় জয়ের পরেও কেন বিরোধীদের ওপর তৃণমূলের এত আক্রোশ, এই প্রশ্নটা সুকান্ত মজুমদার যাদের কাছে তুললেন সেই তৃণমূলের তরফে শুনলেন তো ফিরহাদ হাকিমের কথা। তিনি তো ভোট পরবর্তী হিংসার বিষয়টাকেই অস্বীকার করলেন। এটা কিন্তু এবার তৃণমূলের এবারে স্ট্র্যাটেজি, জানেন তো, প্রত্যেকটা ক্ষেত্রে। ওই বলছিলাম, বিজেপি যখন বলেছে হিসেব দেয়নি বলে টাকা দেওয়া যাচ্ছে না, বা বিজেপি যখন বলেছে যে টাকা নয় ছয় করেছে তৃণমূল ওই আবাস ঠাবাসের, তখন তৃণমূল বলেছে ওরা টাকা দিচ্ছে না বঞ্চনার জন্য, মানে টাকাটা আসছে না এটাকেই বড় করে দিয়েছে। এক্ষেত্রেও তাই, হিংসার বিষয়টাকেই তো অস্বীকার করে ফেললেন গোটা ব্যাপারটা। কিছু যদি নাই ঘটে থাকে তাহলে তার কোনো এই সমস্ত রিয়াকশান দেওয়ারও ব্যাপার থাকে না। আচ্ছা, একটা কথা বলুন, কোথাও যদি কিছু না হয় তাহলে এই যাদের বক্তব্যগুলো শুনলেন তারা শুধু শুধু কেনই বা ফের একবার এরকম অভিযোগগুলো করবেন? আচ্ছা, কথা বলুন তো, কোথাও যদি কিছু না হয় তাহলে পঞ্চায়েত ভোটের পর আবার রাজ্যপাল কেন একটা বিশেষ সেল তৈরি করলেন, কুইক রেসপন্স টিম তৈরি করলেন? সবটাই কি তৃণমূল চক্রান্ত হিসেবে দেখছে? আরেকটা কথা, সুকান্ত মজুমদার বললেন যেখানে যেখানে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার হবে সেখানে সেখানে তিনি পৌঁছবেন। অর্থাৎ যে যে জায়গায় সাংগঠনিকভাবে সংঘবদ্ধ বিজেপি কর্মীরা তৃণমূলের মোকাবিলা করতে পারছেন না, আক্রমণ রুখতে পারছেন না, বিজেপির রাজ্য সভাপতি সেখানে যাবেন। আচ্ছা, এইভাবে সংগঠনের মনোবল বাড়ানোর কাজটা ভোটের আগে করলে হতো না? মানে সুকান্ত মজুমদারের আবেগ রয়েছে কিন্তু তাদের সিস্টেমটাই তো গড়বড়ে। সিস্টেম মানে তো সংগঠন আর আবেগ দুটোকে একসঙ্গে মিলিয়ে একসঙ্গে চালানো। সেটা চলেছে বলেই তো তৃণমূল এই লোকসভা ভোটে এতটা সফল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের ম্যাজিক, তার নামের আবেগ, আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিস্টেম, সাংগঠনিক সিস্টেম। জেলায় জেলায় ঘুরে নবজোয়ার যাত্রা বা ভোটের আগে প্রত্যেকটা জেলায় বৈঠক, এটা পুরোটা সিস্টেমে বাঁধা। এই দুয়ের যোগফল মানে সিস্টেম আর আবেগের যোগফল যে কি হতে পারে সেটা তো এখন চোখের সামনে সবাই দেখতে পাচ্ছেন। এবারের ভোটে অভিষেক ব্যানার্জির নেতা হিসেবে পরবর্তী ধাপে উঠে আসা, এটাই কিন্তু এই সিস্টেম আর আবেগের একসাথে চলার ফলাফল। জানেন তো, এটা কিন্তু তৃণমূলের এত আসন পেয়েছে, যাবতীয় প্রেডিকশন ভুল প্রমাণ করে দিয়েছে, কিন্তু তারপরেও তৃণমূলের সেরা প্রাপ্তি যদি কিছু থাকে তাহলে বোধহয় এটাই। একই সঙ্গে রাজ্য রাজনীতির জন্য কিন্তু এটা বড় ইঙ্গিত। দেখুন, ধারাবাহিকভাবে পরপর বিভিন্ন ক্ষেত্রেই তো রাজনৈতিক উত্থান হচ্ছিল অভিষেকের, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। একই সঙ্গে তার ওপর যে একটা পাহাড় প্রমাণ চাপ ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে ইডি সিবিআইয়ের তদন্তের চাপটা সামলানো তো চারটিখানি কথা না, কিন্তু এই সব কিছুর মধ্যেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সক্রিয় ইমেজ তৈরি করতে পেরেছেন এবং সেটা রক্ষা করতেও পেরেছেন। সব থেকে বড় কথা, সেটা যে কার্যকরী এটা প্রমাণ করে দিয়েছে। দেখুন, একদিকে অভিষেক 7,10,930 ভোটে জিতলেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ঘোষণা করলেন। পাশাপাশি দুটোকে বসিয়ে দেখুন, ঠিক যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে পাশে বসালেন, বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন? বললেন অভিষেকই সব থেকে বেশি ভোটে জেতা প্রার্থী এবং তাকে তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে পাঠাচ্ছেন। অর্থাৎ তাকে ওই মেন যে জায়গাটা সেই জায়গায় দলের প্রতিনিধি করে দিচ্ছেন। আর দুই, পরবর্তী প্রজন্মের উঠে আসার কথা বলতে শুরু করলেন। এই উঠে আসার কথা, তৈরি হয়ে যাওয়ার কথা, উত্তরাধিকার বেছে নেওয়ার কথা, এ বিষয়ে এতদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কোনো বার্তা দেননি। যখনই প্রসঙ্গ উঠেছে তখনও কিন্তু তিনি ওই সবাই মিলে আছেন, যখন আসবে ভাবা যাবে, এরকম সব কথা বলেছেন।
তাহলে লোকসভা ভোটের এই 29টা সিট মমতা বন্দ্যোপাধ্যায়কে কি উত্তরসূরি বাছাইয়ের ক্ষেত্রে মুখ খুলতে বাধ্য করলো? I am telling you one thing. I am in the party, but I told you from the beginning that I have to build up my 3 generation. I am grateful to them. My 3 generation is coming up. And that's why Abhishek also played a very important role. And at the same time, all the Trinamool Congress leaders, they also played, and workers, the important role. We worked as a family. We don't consider as individual. We consider Trinamool Congress, All India Trinamool Congress, as our one family.